হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা পড়ব হচ্ছে সিস্টেম অ্যানালাইসিস অ্যান্ড ডিজাইন। এই ক্লাসটা হচ্ছে 7th সেমিস্টারের অর্থাৎ সপ্তম পর্বের একটা সাবজেক্ট। আজকে আমাদের সিস্টেম অ্যানালাইসিস অ্যান্ড ডিজাইনের ফার্স্ট ক্লাস। আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বইয়ের ছবি। আপনাদের যাদের কাছে বই নাই তারা এই বইটা কিনে ফেলবেন। এটা হচ্ছে হক পাবলিকেশনের একটা বই, সিস্টেম অ্যানালাইসিস অ্যান্ড ডিজাইন, বিষয় কোড 66671, 7th সেমিস্টার। এখন আমরা বইয়ের ভেতরে চলে যাই। আমরা প্রথম চ্যাপ্টারটা কি করবো তার আগে আমরা দেখি একটু যে সিলেবাস কি আছে। সিস্টেম অ্যানালাইসিস এন্ড ডিজাইনের সিলেবাসটা হচ্ছে আমাদের টোটাল ক্রেডিট। সিস্টেম অ্যানালাইসিস এন্ড ডিজাইনের টোটাল ক্রেডিট হচ্ছে 3, থিওরিতে হচ্ছে 2 এবং প্র্যাকটিক্যালে হচ্ছে 3। এখন আমরা চলে যাব হচ্ছে ফার্স্ট চ্যাপ্টার। আচ্ছা, ফার্স্ট চ্যাপ্টার যেটা আপনারা এখানে দেখতেই পাচ্ছেন সেটা হচ্ছে চ্যাপ্টারের নাম ইনফরমেশন সিস্টেম এন্ড ম্যানেজমেন্টের উপাদান সমূহ, এলিমেন্টস অফ ইনফরমেশন সিস্টেম এন্ড ম্যানেজমেন্ট। তাহলে আমরা এই চ্যাপ্টারে জানবো হচ্ছে একটা সিস্টেমের এবং ম্যানেজমেন্টের, একটা সিস্টেমের কি কি উপাদান থাকতে পারে, কি কি এলিমেন্টস থাকতে পারে একটা ইনফরমেশন সিস্টেমে, এবং একটা ম্যানেজমেন্টেরও কি কি উপাদান থাকতে পারে, অর্থাৎ কি কি এলিমেন্টস থাকতে পারে একটা ম্যানেজমেন্টের। তাহলে আমরা হালকা সূচনা থেকে হালকা একটু পড়ে ইনফরমেশনটা নেই যে আসলে এই চ্যাপ্টারে কি বলতে চেয়েছে। তো যেহেতু চ্যাপ্টারের নাম ইনফরমেশন সিস্টেমস এন্ড ম্যানেজমেন্ট এর উপাদান, তো প্রথমে আমরা জানবো যে ইনফরমেশন কাকে বলে। ঠিক আছে, তো ইনফরমেশন কাকে বলে জানার জন্য ফার্স্টে আমাকে জানতে হবে ডেটা কাকে বলে। ডেটাকে বাংলায় বলা হয়ে থাকে উপাত্ত বা উপাত্ত। তো ডেটাকে আমরা দুইটা নামে ডাকতে পারি, একটা হচ্ছে উপাত্ত এবং ডেটা। উপাত্ত বা ডেটা। তো ডেটা বললে আমরা সহজেই খুব চিনে ফেলি যে ডেটা জিনিসটা আসলে কি। ইনফরমেশনটার উৎপত্তি হয় ডেটা থেকে। তাহলে ডেটাটা কি? কোনো ব্যক্তি, বস্তু বা বিষয়ের নাম, পরিমাণ, ধর্ম, বর্ণ ইত্যাদি নির্দেশকারী যে সংখ্যা বা বর্ণনা থাকে সেগুলোকে উপাত্ত বলে। এর মানে কি? ধরেন একজন ব্যক্তি, তার ধর্ম কি? ইসলাম। তো এই যে বর্ণনা করা হলো এখানে, ধরেন একটা ক্লাসে টোটাল কতজন স্টুডেন্ট আছে, অর্থাৎ পরিমাণ। এই যে সংখ্যার মাধ্যমে আমি পরিমাণটা বললাম যে ধরেন একটা ক্লাসে 10 জন স্টুডেন্ট আছে, এই যে সংখ্যাটা, এটা হচ্ছে ডেটা। কিসের ডেটা? ওই ক্লাসে কতজন স্টুডেন্ট আছে সেটার ডেটা। একজন ব্যক্তির ডেটা কি কি হতে পারে? তার নাম কি, তার ধর্ম কি, তার পরিবারে কতজন মানুষ আছে, এগুলো হচ্ছে একজন ব্যক্তির ডেটা। তাহলে ইনফরমেশন জিনিসটা কি সেটা আমরা দেখি। এখানে ডেটা সম্পর্কে আরো যেটা বলছে যে কোনো একটা প্রতিষ্ঠানের কর্মচারীদের পেরোল তৈরি করার জন্য তাদের আমরা, ধরেন আমি আমার প্রতিষ্ঠানের অর্থাৎ আমাদের এমআইএসটির জন্য একটা পেরোল তৈরি করবো। এমআইএসটিতে যতগুলো কর্মচারী আছেন, অর্থাৎ যারা যারা এমপ্লয়ি আছেন আমাদের এই এমআইএসটিতে, তাদের একটা পেরোল তৈরি করব। ঠিক আছে, তো পেরোল তৈরি করার জন্য আমার প্রথমে দরকার আমার এমপ্লয়ীদের নাম, তাদের নাম কি। তারপরে আমার দরকার তাদের ডেজিগনেশন কি, অর্থাৎ পদবি কি। যেমন আমি হচ্ছে ইনস্ট্রাক্টর, আমার ডেজিগনেশন হচ্ছে ইনস্ট্রাক্টর, কম্পিউটার ইনস্ট্রাক্টর। এখন তারপরে আরো কি কি দরকার, আমার কোড নাম্বার কত, আমার বেতন কত। এগুলো সব হচ্ছে একটা প্রতিষ্ঠানের একজন এমপ্লয়ির ডেটা। ডেটা বিভিন্ন ভাষার প্রতীক হতে পারে, ছবি হতে পারে, শব্দ হতে পারে, যে কোনো সংখ্যাও হতে পারে। এগুলোকে কম্পিউটারে বোঝার উপযোগী করার জন্য মেশিন কোডে রূপান্তরের ব্যবস্থা থাকে। যেমন মান্নান, মান্নান হচ্ছে একজনের নাম, তাহলে এটা হচ্ছে একটা ডেটা। একটা মানুষের নাম হচ্ছে মান্নান, তার মানে ওই মানুষ সম্পর্কে ডেটাটা হচ্ছে মান্নান। তারপরে তার ফোন নাম্বার, যে সেই মানুষটার ফোন নাম্বার কত, এটা হচ্ছে ওই মানুষ সম্পর্কে একটা ডেটা। সে কোথায় থাকে? ঢাকা 1000। ধরেন সে ঢাকা 1000-এ থাকে, তার মানে এটা হচ্ছে তার সম্পর্কে একটা ডেটা।
এগুলো এগুলো যেগুলো যথাক্রমে একজন ব্যক্তির নাম, ফোন নাম্বার এবং ঠিকানা বিষয়ক উপাত্ত নির্দেশ করে। এই যে আমি বললাম যে মন্নান হচ্ছে একজন ব্যক্তির নাম, এখানে তারপরে ফোন নাম্বারটা দিয়েছে, তারপরে বলেছে ঢাকা 1000, মানে তার ঠিকানা বলেছে। তার মানে এগুলো সব হচ্ছে কি একজন ব্যক্তির উপাত্ত বা একজন ব্যক্তির ডেটা। ডেটা উপাত্ত একই কথা। তারপরে আমরা বলবো যে সাধারণভাবে ডেটা শব্দটা বহুবচন অর্থে ব্যবহৃত হয়, যার এক বচন রূপ হচ্ছে ডেটম। তার মানে কি ডেটা হচ্ছে একটা বহুবচন শব্দ, ঠিক আছে। যেটা হচ্ছে বহুবচন। এক বচন বহু বচন আমরা পড়ে আসছি না, এক বচন কাকে বলে? যখন একটা মাত্র সংখ্যাকে নির্দেশ করে, একটা মাত্র জিনিসকে নির্দেশ করে, মানে পরিমাণ হবে একটা, কিন্তু যখন পরিমাণটা একের অধিক হয়ে যায় তখন সেটা হয়ে যায় বহুবচন। তার মানে ডেটা হচ্ছে একটা বহুবচন শব্দ। তাহলে ডেটা যদি বহুবচন শব্দ হয় তার মানে কি বোঝা যাচ্ছে? ডেটার মধ্যে অনেকগুলো অর্থাৎ একের অধিক, সে যদি বহুবচন হয় তার মানে তার মধ্যে উপাত্ত থাকবে হচ্ছে একের অধিক। যেমন মান্নান একটা, মান্নান সম্পর্কে একটা ডেটা যদি আমি বলি যে তার নাম মান্নান, তখন সেটা হবে ডেটম। কারণ কি এক বচন। এক বচন কেন? কারণ শুধুমাত্র একটা কথাই বলা হচ্ছে এখানে যে তার নাম মান্নান। এখন যদি আমি বলি তার নাম মান্নান, তার ফোন নাম্বার এটা, সে থাকে হচ্ছে ঢাকা 1000-এ, তার মানে কি এখানে আমি তিনটা কথা বললাম, তখন সেটা ডেটম থাকবে না, সেটা হয়ে যাবে ডেটা। তাহলে ডেটা হচ্ছে একটা বহুবচন শব্দ, এবং ডেটার এক বচন তাহলে হচ্ছে ডেটম। ভাইবার সময় জিজ্ঞাসা করবে ডেটম কি জিনিস, তখন বলবেন ডেটার বহুবচন হচ্ছে ডেটম। বা জিজ্ঞাসা করবে ডেটা কি এক বচন শব্দ নাকি বহুবচন শব্দ, তখন আবার বলিয়েন না যে ডেটা হচ্ছে এক বচন, কারণ ডেটা হচ্ছে কি বহু বচন শব্দ। একটা মানুষ সম্পর্কে নাম, ফোন নাম্বার, ঠিকানা, অ্যাড্রেস, তার বাবার নাম, তার মার নাম, সে কি কাজ করে, এসব কথা যদি আমি একসাথে জিজ্ঞেস করি সবগুলোই হচ্ছে তার ডেটা। আর যদি আমি একটা সিঙ্গেল কথা জিজ্ঞেস করি যে তার নাম কি, এতটুকু হচ্ছে ডেটা, কারণ ওখানে একটা সিঙ্গেল কথা বলা হচ্ছে যে তার নামটা কি। তাহলে ডেটম হচ্ছে এক বচন আর ডেটা হচ্ছে বহু বচন। এখন আমরা আসি, অনেক সময় একটা ডেটাকে কতগুলো অর্থপূর্ণ উপাংশে বিভক্ত করা হয়। যেমন জুবায়ের করিমকে জুবায়ের এবং করিম এই দুটো অংশে বিভক্ত করলে একজন ব্যক্তির নামের যথাক্রমে প্রথম অংশ আর দ্বিতীয় অংশ বোঝাবে। এরূপ ডেটাকে গ্রুপ আইটেম বলা হয়ে থাকে। তাহলে গ্রুপ আইটেম কাকে বলে? যখন একটা ডেটার দুইটা অংশ থাকে, প্রথম অংশ থাকে, দ্বিতীয় অংশ থাকে, কিন্তু ওটার ওই পুরাটাই হচ্ছে একটা ডেটা। যেমন আপনার নাম কি? যেমন আমার নাম কি? রুকাইয়া ফারহাদ। তো আমার নাম হচ্ছে রুকাইয়া ফারহাদ, তো এই পুরাটাই হচ্ছে ডেটা, মানে রুকাইয়া ফারহাদ পুরাটাই হচ্ছে একটা ডেটা। বাট আমি যদি বলি এটার তো দুইটা অংশ আছে, দুইটা অংশ আছে না, যেমন রুকাইয়া একটা অংশ, ডেটা আর একটা অংশ। সরি, রুকাইয়া একটা অংশ, ফারহাত আর একটা অংশ। তার মানে এখানে ডেটাটার দুইটা অংশ আছে। এরকম যদি একটা ডেটার দুইটা অংশ থাকে কিংবা একাধিক অংশ থাকে তাহলে সেটাকে বলা হয়ে থাকে গ্রুপ আইটেম। তাইলে এই যে আমার নাম রুকাইয়া ফারহাত, এটা একটা ডেটা, বাট এটাকে আমরা বলবো হচ্ছে গ্রুপ আইটেম, কারণ এখানে ডেটাটার একাধিক অংশ আছে। যখন একটা ডেটার একাধিক অংশ থাকবে তখন তাকে বলা হয় গ্রুপ আইটেম। তবে কোনো কোনো ডেটাকে এরূপ অর্থপূর্ণ উপাংশে বিভক্ত করা যায় না, কিংবা করা গেলেও ব্যবহারের উপযোগী থাকে না। যেমন মান্নান, তার ফোন নাম্বার, তার বাসার ঠিকানা, এগুলো কি একাধিক অংশে বিভক্ত করা যাচ্ছে। যেমন নাম মান্নান, ফোন নাম্বার এটা, বাসার ঠিকানা হচ্ছে এইটা, কিন্তু এগুলো কি একটা আরেকটার উপর ডিপেন্ডেন্ট না, কিন্তু সবগুলো এটাকে যদি আমি আলাদা করি তাহলে কোনো ব্যবহার উপযোগী থাকবে না। কিন্তু আমার নাম যেটা রুকাইয়া ফারহাদ, এটা কি পুরাটা একটা ব্যবহার উপযোগী অংশ, তাই এটা হচ্ছে একটা গ্রুপ আইটেম। এরূপ ডেটাকে একক আইটেম বলে। কোনটাকে একক আইটেম বলে? এই যে আমার নাম রুকাইয়া, আমার ফোন নাম্বার এটা, আমি থাকি ঢাকায়, এইগুলার এক একটা ডেটাকে বলা হয়ে থাকে একক আইটেম। এখন আমরা এতক্ষণ জানলাম হচ্ছে ডেটা জিনিসটা কি। তাহলে ডেটা কি জিনিস? প্রথমে আমরা দেখে আসছি যে একজন ব্যক্তি হতে পারে, বস্তু হতে পারে, কোনো একটা বিষয় হতে পারে, সেগুলোর নাম, পরিমাণ, ধর্ম, বর্ণ, এইগুলো প্রকাশ করতে আমরা যে সংখ্যা
বা বর্ণনা ব্যবহার করি তাকে বলা হয়ে থাকে উপাত্ত বা ডেটা। এখন আমরা যেটা জানতে চাচ্ছি যে ইনফরমেশনটা কি, কারণ আমরা এই চ্যাপ্টারের নামে হচ্ছে ইনফরমেশন দিয়ে শুরু, তাহলে আগে জানতে হবে ইনফরমেশন কি। ইনফরমেশন জানার জন্য জানতে হয় হচ্ছে ডেটা কি। তাহলে ডেটা কি আমরা জানলাম, এখন ইনফরমেশন কি, যে সংগৃহীত ডেটা বা উপাত্ত প্রক্রিয়াকরণের পরে প্রয়োজন মতো সাজানো বা অর্থপূর্ণ অবস্থাকে বলা হয়ে থাকে উম তথ্য বা ইনফরমেশন। ডেটার বাংলা যেমন উপাত্ত, ইনফরমেশনের বাংলা হচ্ছে তথ্য। তাহলে তথ্য কাকে বলে, যখন অনেকগুলো ডেটা, ঠিক আছে, অনেকগুলো ডেটা একসাথে হয়ে সেটাকে প্রক্রিয়াকরণ করে আমরা ব্যবহারের উপযোগী করে তুলি, তখন সেটাকে বলে ইনফরমেশন বা তথ্য। যেমন সংগৃহীত, আচ্ছা, যেমন দেখেন, প্রাপ্ত নম্বরের সমষ্টি বা গড়, পরীক্ষার ফল, বয়সের গড় ইত্যাদি। ইনফরমেশন একটা বহুবচন শব্দ, এটা মনে রাখবেন, ইনফরমেশন হচ্ছে বহুবচন শব্দ, ডেটা হচ্ছে বহুবচন শব্দ, কিন্তু ডেটম হচ্ছে একবচন শব্দ। তথ্য বিভিন্ন ধরনের হতে পারে, যেমন নাম, বয়স সমূহ, মোবাইল নাম্বার, নম্বর ভিত্তিক ফলাফল, তার ছবি, অডিও, ভিডিও, ব্যবসায়িক রিপোর্ট। মানে ইনফরমেশনের কথা বলতে, যে ইনফরমেশন অনেক রকমের হতে পারে। যেমন ধরেন কারো নাম, কারো বয়স, তার পরীক্ষার রেজাল্ট, তার ছবি, অডিও, ভিডিও, ঠিক আছে, যে কোনো অডিও ভিডিও, কিংবা ব্যবসায়িক রিপোর্ট, বৈজ্ঞানিক গবেষণার ফলাফল, এই সবগুলোকে আমরা ইনফরমেশন বা তথ্য বলতে পারি। এগুলো হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মূল উপাদান। তবে বলছে, যদি বলা হয় কোনো ছাত্রের মাধ্যমিক পরীক্ষার প্রাপ্ত জিপিএ হচ্ছে, অর্থাৎ একজন ছাত্র তার মাধ্যমিক পরীক্ষায় জিপিএ 4.5 পেল, এর মানে কি বোঝায়? এর মানে বোঝায় ওই ছাত্রের মাধ্যমিক পরীক্ষার সকল বিষয়ে প্রাপ্ত গ্রেড পয়েন্টের যোগফলকে বিষয়গুলোর মোট সংখ্যা দ্বারা ভাগ করে যে ভাগফলটা আমি পাচ্ছি তা হচ্ছে 4.5, তাই না? অর্থাৎ সেই একটা ছাত্র, আবার বলি, একটা ছাত্রের মাধ্যমিক পরীক্ষার ফলাফল হচ্ছে 4.5। ধরেন আমার মাধ্যমিক পরীক্ষার ফলাফল আসছে 4.5, আমি কিভাবে পেলাম? আমার যতগুলো সাবজেক্ট ছিল মাধ্যমিক পরীক্ষায়, সেই সাবজেক্ট গুলোতে আমি যত নাম্বার পাইছি ওই সব নাম্বার গুলোকে আমি যোগ করেছি। যোগ করে যেই কয়টা সাবজেক্ট ছিল, ধরেন যদি 8টা সাবজেক্ট থাকে, তাহলে আমি কি করি, 8 দিয়ে তখন ওই টোটাল যোগফলটাকে ভাগ করে দিই। ভাগ করলে পরে আমার অ্যান্সার আসবে 4.5। এটাই বলেছে যে ওই ছাত্রের মাধ্যমিক পরীক্ষার সকল বিষয়ের প্রাপ্ত গ্রেড পয়েন্ট, অর্থাৎ আমি যে নাম্বার গুলো পেলাম, ধরেন আমি ইংলিশে পেলাম 80, এখন এই নাম্বারটা না, এই নাম্বারটাকে কনভার্ট করা হলো কিসে, গ্রেড পয়েন্টে। 80 মানে কি 5, তাই না? 5 পয়েন্ট। তাহলে এরকম প্রতিটা সাবজেক্টের পয়েন্ট গুলোকে প্রথমে যোগ করব, যদি আমার সাবজেক্ট 8টা হয় 8 দিয়ে ভাগ দেব, ভাগ দেওয়ার ফলে আমি আমার প্রাপ্ত টোটাল জিপিএটা পাবো, সেটা হচ্ছে ধরেন 4.5। এর দ্বারা ওই ছাত্রের ফলাফল বা মেধা সম্পর্কে একটা ধারণা পাওয়া যায়। ধরেন এটি বলে না, জিপিএ 5 পেয়েছে, তার মানে কি সে একজন ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, এটা আমরা ধারণা করে থাকি। তার মানে কি একজন ছাত্র যদি জিপিএ 5 পায়, তাহলে তার থেকে ধারণা করা যায় যে তার মেধা কেমন, এবং তার আমরা জানি যে তার ফলাফলটা কি আসছে। জিপিএ 5 এর মানে বা জিপিএ 4.5 মানে আমরা জানতে পারি যে তার ফলাফলটা কত এবং তার মেধা কেমন। এগুলো কি ইনফরমেশন কার সম্পর্কে, সেই ছাত্র সম্পর্কে ইনফরমেশন, যে ছাত্রের মেধা কেমন। ছাত্র মাধ্যমিক পরীক্ষায় জিপিএ 4.5 পেল, এর মানে আমি এখান থেকে দুইটা জিনিস জানলাম, দুইটা ইনফরমেশন পেলাম, যে ছাত্রের রেজাল্ট হচ্ছে 4.5 এবং ছাত্রের মেধা কেমন, ছাত্রের মেধা ভালো। যদি 5 হতো জিপিএ 5, তাহলে আমি বললাম ছাত্রের মেধা অনেক ভালো, তাই না? তারপরে বলেছে, এখন আপনি তাহলে বলবেন ডেটা বা ইনফরমেশনের মধ্যে পার্থক্য কি। অনেকাংশে দেখতে বা শুনতে একই রকম কিন্তু লাগছে, বা আমরা নর্মাল লাইফে মনে করি ডেটা ইনফরমেশন একই জিনিস, বাট নো, ডেটা আলাদা জিনিস, ইনফরমেশন আলাদা জিনিস। যখন আপনারা পার্থক্য বলবেন
পার্থক্য পড়বেন তখন আপনারা বুঝতে পারবেন যে ডেটা কি জিনিস, ইনফরমেশন কি জিনিস। এটা হচ্ছে খুবই 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 ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। ডিফারেন্স বিটুইন ডেটা অ্যান্ড ইনফরমেশন, ডেটা এবং ইনফরমেশনের মধ্যে পার্থক্যগুলো লিখো। তো পার্থক্য কি তাহলে? কোনো ব্যক্তি, বস্তু বা বিষয়ের নামই হলো ডেটা। যেমন আমার নাম রুকাইয়া, এটা হচ্ছে আমার ডেটা। আমি এখন কি পড়াচ্ছি, সেই বইটার নাম হচ্ছে সিস্টেম অ্যানালাইসিস অ্যান্ড ডিজাইন। এটা হচ্ছে ওই বই সম্পর্কে বা ওই বিষয় সম্পর্কে বা ওই বস্তু সম্পর্কে ডেটা। তার মানে কোনো ব্যক্তি, বস্তু বা বিষয়ের নাম হচ্ছে ডেটা। তাহলে ইনফরমেশন কি? কোনো বিষয়বস্তুর অর্থপূর্ণ এবং ব্যবহার উপযোগী অবস্থান নির্দেশ করে ইনফরমেশন। অর্থাৎ আমার একটা অর্থপূর্ণ আর ব্যবহার উপযোগী একটা অবস্থাকে বলবো আমি ইনফরমেশন। যেমন আমি পরীক্ষায় কত পেয়েছি, জিপিএ 4.5, এর আগে যে আমি পড়ে আসলাম, তাহলে আমি জিপিএ 4.5 পেয়েছি, তার মানে এটা হচ্ছে আমার ইনফরমেশন। 2 নম্বরে বলেছে ডেটা প্রক্রিয়াজাত অবস্থায় থাকে না। অর্থাৎ ডেটা হচ্ছে একটা বিচ্ছিন্ন পদার্থ বলতে পারি আমরা, বিচ্ছিন্ন অবস্থা বলতে পারি, কিন্তু ইনফরমেশন প্রক্রিয়াজাত অবস্থায় থাকে। যেমন আমি যদি বলি আমি বাংলায় পেয়েছি 80, তার মানে কি এটা আমার ডেটা, বাংলা সম্পর্কে আমার ডেটা। কিন্তু আমি যদি বলি আমি মাধ্যমিক পরীক্ষায় পেয়েছি 4.5, তার মানে এটা আমার হচ্ছে ইনফরমেশন। কারণ কি, প্রক্রিয়াজাত অবস্থায় আছে। কিভাবে? আমার সব মার্কস গুলোকে ফার্স্টে পয়েন্টে কনভার্ট করলো, তারপর ওই পয়েন্ট গুলোকে যোগ করে আবার টোটাল সাবজেক্ট দিয়ে ভাগ করে আমি একটা আমার টোটাল জিপিএ পেলাম। তার মানে এটাকে আমি কি, এতক্ষণ যে আমি কাজগুলো করলাম, যোগ করলাম, ভাগ করলাম, এগুলো হচ্ছে প্রক্রিয়াজাত করলাম, ঠিক আছে? তাহলে সেটা হচ্ছে ইনফরমেশন। নম্বরে বলেছে ডেটা দ্বারা কোনো বিষয় সম্পর্কে সম্পূর্ণ ধারণা পাওয়া যায় না। অর্থাৎ আমি যদি বলি উম আমি মাধ্যমিক পরীক্ষা দিছি, আমি কি পরীক্ষা দিছি? মাধ্যমিক পরীক্ষা। তো এটা দিয়ে আমি সম্পূর্ণ ইনফরমেশন পেলাম না, সরি, সম্পূর্ণ ধারণা পেলাম না আমি আমার সম্পর্কে। কিন্তু ইনফরমেশন দিয়ে আমি কোনো বিষয়ের সম্পর্কে সম্পূর্ণ একটা ধারণা পাই। যেমন আমি মাধ্যমিক পরীক্ষায় 4.5 পেয়েছি, তার মানে কি আমি কি কি ধারণা পেলাম? আমি মাধ্যমিক পরীক্ষায় কত পেয়েছি, এটা, এই ইনফরমেশন আমি পেলাম। আমি কেমন ছাত্রী, সেই ইনফরমেশন পেলাম। আমি পড়াশোনা করেছি কিনা, সেই ইনফরমেশন আমি পেলাম। তার মানে ডেটার মাধ্যমে আমি একটা বিষয় সম্পর্কে সম্পূর্ণ রকমের ধারণা পাই না। কিন্তু একটা ইনফরমেশনের মাধ্যমে আমি একটা বিষয় সম্পর্কে সম্পূর্ণ ধারণা পাই। তারপর বলছে ডেটা সুনির্দিষ্টভাবে সাজানো থাকে না, কিন্তু ইনফরমেশন সর্বদা সুনির্দিষ্টভাবে সাজানো থাকে। যেমন ডেটা, ওই যে 2 নম্বরে আহ বললো না যে প্রক্রিয়াজাত অবস্থায় থাকে না, তার মানে ডেটা সুনির্দিষ্টভাবে সাজানো থাকে না, কিন্তু ইনফরমেশন সবসময় সাজানো থাকে। তারপর বলছে ডেটা এককভাবে অবস্থান করে। এককভাবে অবস্থান করে মানে কি? যেমন আমার নাম রুকাইয়া, এতটুকুই একটা ডেটা হতে পারে, তাই না? যে মানুষটার নাম কি, তার মানে সে ডেটা হচ্ছে এককভাবে অবস্থান করলো। কিন্তু যদি ইনফরমেশনের বেলায় বলি, তাহলে ইনফরমেশন সম্মিলিত অবস্থায় থাকে, মানে অনেকগুলো জিনিসের সমষ্টি হচ্ছে ইনফরমেশন, অনেকগুলো ডেটার সমষ্টি হচ্ছে ইনফরমেশন। যেমন আমার অনেকগুলো মার্কস একসাথে যোগ করে তারপরে সবগুলো সাবজেক্ট, কয়টা সাবজেক্ট দিয়ে ভাগ করে আমি পেলাম আমার জিপিএ কত। তাহলে কি, এখানে অনেকগুলো ডেটাকে একসাথে যোগ করছি, তারপর আরেকটা ডেটা দিয়ে ভাগ দিছি, তারপর আমি যে রেজাল্টটা পাইছি ওটা হচ্ছে আমার একটা ইনফরমেশন, আমার পরীক্ষার রেজাল্ট একটা ইনফরমেশন। তাহলে ডেটা এককভাবে অবস্থান করতে পারে, কিন্তু ইনফরমেশন সম্মিলিত ভাবে অবস্থান করে। কিসের সম্মিলিত? অনেকগুলো ডেটার সম্মিলন করেই তো আমরা বলে থাকি ইনফরমেশন। তাহলে ইনফরমেশন সম্মিলিত ভাবে অবস্থান করে। তারপরে 6 নম্বরে বলেছে প্রক্রিয়াকরণের জন্য ইনপুট হিসেবে ডেটা গ্রহণ করা হয় এবং প্রক্রিয়াকরণের জন্য আউটপুট হিসেবে ইনফরমেশন পাওয়া যায়। তাহলে ডেটা হচ্ছে আমরা ইনপুট হিসেবে গ্রহণ করি এবং ইনফরমেশন হচ্ছে
আমরা আউটপুট হিসেবে ইনফরমেশন পাই। তারপর বলছে ডেটা কোনো কিছুর উপর নির্ভর করে না, কিন্তু ইনফরমেশন সর্বদা ডেটার উপর নির্ভর করে। কারণ ইনফরমেশনের ডেফিনেশন থেকেই আমরা জানছি ইনফরমেশন মানে হচ্ছে অনেকগুলো ডেটার সমষ্টি। তার মানে যদি ডেটা না থাকে তাহলে আমি ইনফরমেশন পাবো না। তাহলে ইনফরমেশন ডেটার উপর নির্ভরশীল, কিন্তু ডেটা কারো উপর নির্ভরশীল না। এটা আপনারা খুব ভালো করে পড়বেন, ডেটা এবং ইনফরমেশনের মধ্যে পার্থক্য। এটা পরীক্ষাতে সবসময় আসে। তারপর বলছে সিস্টেম অ্যান্ড ইনফরমেশন সিস্টেম জিনিসটা কি। সিস্টেম হচ্ছে একটা ইংরেজি শব্দ, যার বাংলা অর্থ হচ্ছে পদ্ধতি। বলি না আমরা কোন সিস্টেমে তুমি কাজটা করেছো, মানে তুমি কোন পদ্ধতি ব্যবহার করে কাজটা করেছো। আবার এটাও বলি যে এখানকার সিস্টেম ভালো না, তার মানে কি এই জায়গায় যে পদ্ধতিটা ব্যবহার করা হয়ে থাকে সেটা মোটেও ভালো না। তাহলে সিস্টেম শব্দটা হচ্ছে একটা গ্রিক শব্দ, যেটা সিস্টেমা হতে উৎপত্তি, যার আবিধানিক অর্থ হচ্ছে একটা সুসংগঠিত ধারাবাহিক প্রক্রিয়া। অর্থাৎ কোনো কার্য সংগঠনের উপাদান সমূহের মধ্যে একটা ধারাবাহিক সম্পর্কের সমাহার হচ্ছে সিস্টেম। সাধারণত সাধারণ অর্থে সিস্টেম বলতে কোনো সমস্যার সমাধানের ধারাবাহিক উপাদানকে বোঝায়, যেমন একটা কম্পিউটার সিস্টেমের সাহায্যে প্রোগ্রাম করা, প্রোডাকশন সিস্টেমের সাহায্যে কোনো উপাদান প্রস্তুত করা ইত্যাদি। কম্পিউটার সিস্টেম দিয়ে আমরা কি করি, একটা প্রোগ্রাম তৈরি করতে পারি। আবার প্রোডাকশন সিস্টেমের সাথে আমরা যে কোনো উপাদান প্রস্তুত করতে পারি। অন্য কথায় বলা যায় কোনো নির্দিষ্ট উদ্দেশ্যকে সাধন করার জন্য ধারাবাহিকভাবে একে অপরের উপর নির্ভরশীল হয়ে যে পদ্ধতি অবলম্বন করা হয় তাকে বলা হয় সিস্টেম। এই হচ্ছে সিস্টেমের আসল ডেফিনিশন। তো এখান থেকে পড়বেন সিস্টেম অর্থ কি। সিস্টেম হচ্ছে একটা ইংরেজি শব্দ যার অর্থ হচ্ছে পদ্ধতি। সিস্টেম একটা গ্রিক শব্দ থেকে উৎপত্তি। কোন গ্রিক শব্দ? সিস্টেমা। সিস্টেমা নামক গ্রিক শব্দ হতে উৎপত্তি। আবার আবিধানিক অর্থ কি, অর্থাৎ সিস্টেমার আবিধানিক অর্থ হচ্ছে একটা সুসংগঠিত ধারাবাহিক প্রক্রিয়া। তারপরে ডেফিনেশনে যাবেন যে কোনো নির্দিষ্ট উদ্দেশ্যকে সাধন করা। ধরেন আমি একটা কাজ করব, সেই কাজের যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্যটাকে কমপ্লিট করার জন্য অর্থাৎ সাধন করার জন্য আমরা ধারাবাহিকভাবে একের পর একে অপরের উপর কি নির্ভরশীল না। মানে ধরেন আমি পরীক্ষায় ভালো রেজাল্ট করবো, সেক্ষেত্রে আমাকে কি করতে হবে? কলেজে আসতে হবে, ক্লাস করতে হবে, টিচার যা পড়াচ্ছে মন দিয়ে শুনতে হবে, পাশে গিয়ে পড়তে হবে, তারপরে না আমি পরীক্ষায় ভালো রেজাল্ট করবো। তো পরীক্ষায় ভালো রেজাল্ট করার এই উদ্দেশ্যটাকে সাধন করার জন্য আমি ধারাবাহিকভাবে অনেকগুলো কাজ করি, ক্লাসে আসি, টিচারের ক্লাস করি মনোযোগ দিয়ে, বাসায় গিয়ে পড়াশোনা করি, পড়া রেডি করি, তারপরে আমি পরীক্ষায় ভালো রেজাল্ট করি। তো এই যে কাজগুলা এক একটা এক একটার উপর নির্ভরশীল না। ধরেন আপনি যদি কলেজে নাই আসেন তাহলে আপনি তো ক্লাস করতে পারবেন না, আর আপনি ক্লাস করতে না পারলে আপনি বাসায় গিয়ে পড়তেও পারবেন না, কারণ আপনি জানবেনই না টিচার কি পড়িয়েছে, কোনটা আপনাকে পড়তে হবে আপনি সেটাই জানবেন না। তাহলে যখন একটা নির্দিষ্ট উদ্দেশ্য সাধন করতে হয় তখন আমরা ধারাবাহিকভাবে এমন কতগুলো কাজ করি যে কাজগুলা একটা আরেকটার উপর নির্ভরশীল। তখন এই পদ্ধতিটাকে বলা হয়ে থাকে সিস্টেম। তারপর বলছে সিস্টেম হতে হবে একটা ধারাবাহিক প্রক্রিয়া যাতে একটা নির্দিষ্ট লক্ষ্য থাকবে। যেমন কলেজে আসলাম, তারপরে আমি ক্লাস করলাম, তারপরে আমি বাসায় গিয়ে পড়া করলাম। এগুলো কি এক একটা ধারাবাহিক প্রক্রিয়া, আর এটার উদ্দেশ্য কি? পরীক্ষায় ভালো রেজাল্ট করা। অর্থাৎ নির্দিষ্ট একটা লক্ষ্য হচ্ছে পরীক্ষায় ভালো রেজাল্ট করা। তোমার বলতে ওই লক্ষ্য সম্পূর্ণ করার জন্য উপাদানগুলো একে অপরের উপর নির্ভরশীল, তাই না? একটু আগে তো বললাম যে এই প্রতিটা কাজ একটা আরেকটার উপর নির্ভরশীল। যেমন আপনি যদি বলেন ম্যাডাম আমি বাসায় বসে পড়ি, আমি পরীক্ষা ভালো রেজাল্ট করবো, কিন্তু আপনি যদি নাই জানেন যে কোনটা ইম্পর্টেন্ট, কোনটা করতে হবে, তাহলে আপনি কিভাবে বাসায় বসে পড়বেন? এবং সেটা জানার জন্য আপনাকে কি করতে হবে? কলেজে আসতে হবে, ক্লাস করতে হবে, টিচারের থেকে জানতে হবে যে বইয়ের কোন চ্যাপ্টারের কোন প্রশ্নগুলো ইম্পর্টেন্ট। তারপরে না আপনি বাসায় গিয়ে পড়তে পারবেন। তো প্রতিটা কাজ একে অপরের উপর নির্ভরশীল হবে। যেমন কোন, এখানে আবার আরেকটা এক্সাম্পল দিচ্ছি, যেমন আমি একটা এক্সাম্পল দিলাম, এখন আমরা বইয়ের এক্সাম্পলটা করি। বলেছি যে কোনো দ্রব্য প্রস্তুত করতে হলে
ওই প্রতিষ্ঠানের অন্যান্য ডিপার্টমেন্টের মধ্যে সম্পর্ক রাখতে হবে। যেমন যন্ত্রপাতিকে ব্যবহার করতে হবে, উৎপন্ন দ্রব্য সংরক্ষণ করতে হবে। সুতরাং দ্রব্য উৎপন্ন হলে একটা সিস্টেম, দ্রব্য উৎপাদন হলো একটি সিস্টেমের ফলস্বরূপ। অর্থাৎ আমার লক্ষ্য বা উদ্দেশ্য হচ্ছে দ্রব্য উৎপাদন করা। দ্রব্যটা উৎপাদন করতে আমাকে কি কি কাজ করতে হয়? প্রতিষ্ঠানের অন্যান্য ডিপার্টমেন্টের মধ্যে সম্পর্ক রাখতে হয়, যন্ত্রপাতি ব্যবহার করতে হয়, তারপরে উৎপন্ন দ্রব্যটা সংরক্ষণ করতে হয়। তাহলে অধিকাংশ সিস্টেম চারটা কমন বৈশিষ্ট্য শেয়ার করে থাকে। এটা মনে রাখবেন, সিস্টেম কাকে বলে? সিস্টেমের চারটি বৈশিষ্ট্য লেখো। তো সিস্টেম কাকে বলে? সিস্টেমের একটা সেটা তোমরা করলাম, এখন সিস্টেমের চারটা বৈশিষ্ট্য আমরা জানবো। সিস্টেমের একটা স্ট্রাকচার থাকে যা কোনো কম্পোজিশন বা পার্ট কে ডিফাইন করে। 2 নম্বর বলছে সিস্টেম কোনো নির্দিষ্ট প্রসেসের ইনপুট হতে আউটপুট প্রাপ্তির প্রক্রিয়া ধারণ করে। অর্থাৎ আমি একটা ইনপুট দিব, সেখান থেকে একটা আউটপুট পাবো। তারপরে বলেছে সিস্টেমে পার্টস এবং প্রসেস গুলো গাঠনিকভাবে এবং আচরণগতভাবে পরস্পর সংযুক্ত। মানে যে ধারাবাহিক প্রসেস আমি ইউজ করব, ঠিক আছে, কোন কাজের পর কোন কাজ, কোন কাজের পর কোন কাজ, এই ধারাবাহিক যে প্রসেস গুলো বা পার্ট গুলো, অংশগুলো একটা আরেকটার উপর নির্ভরশীল, একটা আরেকটার সাথে সংযুক্ত। তারপর বলছে সিস্টেমে অবশ্যই কিছু ফাংশন বা গ্রুপ অফ ফাংশন থাকে। অর্থাৎ প্রতিটা সিস্টেমে কিছু ফাংশন থাকবে, অথবা গ্রুপ অফ ফাংশন মানে কি অনেকগুলো ফাংশনের সমষ্টি থাকবে। তারপরে আসেন, এখন জানবো আমরা ইনফরমেশন সিস্টেমটা কাকে। এতক্ষণ জানছি সিস্টেম কাকে বলে। তাহলে ইনফরমেশন সিস্টেম হচ্ছে, ইনফরমেশন সিস্টেমকে বিশ্লেষণ করলে দুইটা শব্দ পাওয়া যায়, তাই না? একটা হচ্ছে ইনফরমেশন আর একটা হচ্ছে সিস্টেম। এখন সিস্টেম কি, ইনফরমেশন কি? ইনফরমেশন হচ্ছে প্রসেসকৃত ডেটা, অর্থাৎ অনেকগুলো ডেটার সমষ্টি যেটাকে প্রসেস করা হয়েছে। আর ডেটাকে বিভিন্ন উপায়ে প্রসেস করলে বিভিন্ন ধরনের ইনফরমেশন পাওয়া যায়। সিস্টেম সম্পর্কে পূর্বে আলোচনা সেটা করা হয়েছে। এখন দেখেন, একটু গভীরভাবে চিন্তা করলে দেখা যায় জনগণ, প্রসেস, ডেটা, প্রযুক্তির মধ্যে সম্পর্ককারী বা মধ্যস্থকারী হলো ইনফরমেশন সিস্টেম। ইনফরমেশন সিস্টেম হলো একটা বিশেষ ধরনের কাজের পদ্ধতি, যা কাজের আর কাজের পদ্ধতি হলো এমন এক ধরনের পদ্ধতি যা কাস্টমারের জন্য কর্মী, যন্ত্রপাতি, রিসোর্সকে ব্যবহার করে বিভিন্ন ধরনের প্রোডাক্ট বা সার্ভিস উৎপন্ন করে। সুতরাং সিস্টেম, ইনফরমেশন সিস্টেম হলো এমন এক ধরনের ওয়ার্ক সিস্টেম যে অ্যাক্টিভিটিস প্রসেসিং এর কাজকে উন্নত করে। বিভিন্ন ধরনের ইনফরমেশন সিস্টেম আছে, পরীক্ষায় আসে বিভিন্ন ধরনের ইনফরমেশন সিস্টেমের নাম লেখো, তখন এটা লিখে দিবেন। ট্রানজেকশন প্রসেসিং সিস্টেম, অফিস সিস্টেম, ডিসিশন সাপোর্ট সিস্টেম, নলেজ ম্যানেজমেন্ট সিস্টেম, ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, অফিস ইনফরমেশন সিস্টেম। এগুলো কি জিনিস দেখেন। ট্রানজেকশন প্রসেসিং সিস্টেম একটা সিস্টেমের কথা বলা হয়েছে, যেটা হচ্ছে কি করবে, তার কাজ হচ্ছে বা উদ্দেশ্য হচ্ছে ট্রানজেকশন প্রসেসিং করা। ট্রানজেকশন প্রসেসিং মানে কি? ট্রানজেকশনের কাজ করবে। ধরেন আমি ব্যাংকে টাকা জমা দিয়ে আসলাম, তখন সেই টাকাটা আমার অ্যাকাউন্টসে যাবে, আমার অ্যাকাউন্টসে যাবে, বাসায় এসে চেক করে দেখবো যে আমার অ্যাকাউন্টে ওই টাকাটা আসছে নাকি। আমি সরাসরি আমার অ্যাকাউন্টে টাকাটা প্রবেশ করাতে পারি না। আমি কি করব, একটা কিছু পদ্ধতি ইউজ করবো। ব্যাংকে যাব, চেক লিখবো, টাকা দিব, সে টাকার চেক একসাথে আমি জমা দিব, তারপরে তারা ওই টাকাটাকে আমার অ্যাকাউন্টে ঢুকাবে, তাহলে আমি আমার অ্যাকাউন্টে টাকা পাবো। তো এই যে ট্রানজেকশনটা হলো, এটা কি ট্রানজেকশন প্রসেসিং সিস্টেম। তারপর অফিস সিস্টেম, যেমন অফিসের ক্ষেত্রে বিভিন্ন ধরনের রুলস এন্ড রেগুলেশন কিছু মেনটেন করতে হয়, বিভিন্ন ধরনের নিয়ম কানুন আমাদের মানতে হয়। তো সেই নিয়ম কানুন গুলো পড়ে হচ্ছে একটা অফিস সিস্টেমের মধ্যে। তারপর আছে ডিসিশন সাপোর্ট সিস্টেম, যে সিস্টেমের সাহায্যে আমরা বিভিন্ন ধরনের ডিসিশন নিতে সাহায্য পেয়ে থাকি। নলেজ ম্যানেজমেন্ট সিস্টেম,
যে সিস্টেমের সাহায্যে আমরা কি করি, বিভিন্ন রকমের নলেজ পাই সেই সিস্টেম থেকে। তার মানে ওই সিস্টেমের উদ্দেশ্য হচ্ছে মানুষকে নলেজ প্রদান করা, মানুষকে জ্ঞান প্রদান করা। সেটা হতে পারে কোনো স্কুল ম্যানেজমেন্ট, হতে পারে কোনো বইয়ের ম্যানেজমেন্ট সিস্টেম। ঠিক আছে, তো যেই এই সিস্টেম থেকে আমি নলেজ পাবো বা জ্ঞান পাবো সেটাই হচ্ছে নলেজ ম্যানেজমেন্ট সিস্টেম। তারপরে আসে হচ্ছে ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম। ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমের কাজ কি? ডেটাবেজে যত ডেটা আছে সেগুলোকে ইনপুট দেয়া, সংরক্ষণ রাখা, আউটপুট হিসেবে দেয়া। অর্থাৎ একটা ডেটাবেজের মধ্যে অনেক ধরনের ইনফরমেশন গ্যাদার করে রাখাই হচ্ছে ডেটাবেজ ম্যানেজমেন্টের কাজ। তারপর বলেছে একটা সিস্টেমের বৈশিষ্ট্য কি। যেহেতু সিস্টেম একটা ধারাবাহিক প্রক্রিয়া যার উপাদান সমূহ একে অপরের উপর নির্ভরশীল, তাই সিস্টেমের কিছু বৈশিষ্ট্য থাকে। তো দেখেন, সিস্টেমের কিছু বৈশিষ্ট্য থাকে। বৈশিষ্ট্য হলো কি কি, যেহেতু সিস্টেম কি একটা ধারাবাহিক প্রক্রিয়া, অর্থাৎ প্রতিটা কাজের পরে কোন কাজের পরে কোন কাজ হবে, সেই কাজগুলো প্রতিটা স্টেপ, প্রতিটা পার্টস গুলো একটা আরেকটার উপর নির্ভরশীল, তাই না? তো সিস্টেম হচ্ছে একটা ধারাবাহিক প্রক্রিয়া যার প্রতিটা উপাদান হচ্ছে একটা আরেকটার উপর নির্ভরশীল। তাই সিস্টেমের কিছু বৈশিষ্ট্য আছে। কি কি? পাঁচটা বৈশিষ্ট্য। প্রথম হচ্ছে অর্গানাইজেশন বা ক্রম, দ্বিতীয় হচ্ছে ইন্টারেকশন, তৃতীয় হচ্ছে ইন্টারডিপেন্ডেন্স, 4 নাম্বার হচ্ছে ইন্টিগ্রেশন এবং 5 নাম্বার হচ্ছে সেন্ট্রাল অবজেক্টিভ। তাহলে আমরা সিস্টেমের 5টা বৈশিষ্ট্য পাই। পরীক্ষায় আসে সিস্টেম কাকে বলে, সিস্টেমের 5টি বৈশিষ্ট্যের নাম লেখো কিংবা সিস্টেমের বৈশিষ্ট্যগুলো আলোচনা করো, তখন আপনারা এই নামগুলো লিখে প্রতিটা প্রতিটা বৈশিষ্ট্যকে আলোচনা করবেন। প্রথম বৈশিষ্ট্য হচ্ছে অর্গানাইজেশন বা ক্রম, 2 নম্বরে হচ্ছে ইন্টারেকশন, 3 নম্বর হচ্ছে ইন্টারডিপেন্ডেন্স, 4 নাম্বার ইন্টিগ্রেশন, 5 নাম্বার সেন্ট্রাল অবজেক্টিভ। তাহলে অর্গানাইজেশনটা কি সেটা আমরা দেখি। অর্গানাইজেশন হচ্ছে একটা সুসংগঠিত প্রতিষ্ঠান। আমরা সহজ ভাষায় বলি এমআইএসটা একটা অর্গানাইজেশন না? কারণ কি, এটা একটা সুসংগঠিত প্রতিষ্ঠান, একটা প্রতিষ্ঠান যেটা কতগুলো নিয়ম মেনে চলে, কতগুলো ধারা মেনে চলে। যে প্রতিষ্ঠান কতগুলো নিয়ম বা ধারা মেনে চলে সেটাই হচ্ছে অর্গানাইজেশন। তাহলে অর্গানাইজেশন হলো একটা সুনির্দিষ্ট প্রতিষ্ঠান যা কতগুলো ক্রম বা ধারা মেনে চলে। এটি কতগুলো উপাদানের সমষ্টি, যেটা যে উপাদানগুলো হচ্ছে একে অপরের উপর নির্ভরশীল এবং প্রত্যেকটি উপাদান একটা নির্দিষ্ট লক্ষ্য বাস্তবায়নের জন্য ধারাবাহিকভাবে কাজ করে। প্রত্যেকটা উপাদান কিন্তু কাজ করে। ধরেন অনেকগুলো উপাদান আছে, বাট এরকম না যে একটা উপাদান কাজ করছে আর একটা করছে না, বা সবগুলো করছে একটা করছে না, এরকম না। প্রতিটি উপাদান আলাদা আলাদা ভাবে কাজ করে। যেমন একটা প্রতিষ্ঠানের একজন মহাব্যবস্থাপক থাকে,
তারপর ব্যবস্থাপক থাকে, তারপর সুপারভাইজার থাকে, এবং সর্বশেষে কারা থাকে, কর্মীবৃন্দ থাকে। এখানে কর্মকর্তা কর্মচারীর একটা নির্দিষ্ট ধাপ পরিলক্ষিত হচ্ছে। ঠিক তেমনি একটা কম্পিউটার সিস্টেমের মধ্যে একটা ইনপুট ডিভাইস থাকে, একটা সেন্ট্রাল প্রসেসিং ইউনিট থাকে বা সিপিইউ, একটা আউটপুট ডিভাইস থাকে, এবং তথ্য সংরক্ষণের জন্য রয়েছে স্টোরেজ ডিভাইস, এবং আরো উপাদান সমূহ সম্বলিত গঠনই হচ্ছে একটা কম্পিউটার, যার মাধ্যমে একটা উদ্দেশ্য সাধন বা সমস্যা সমাধান করা সম্ভব। তাহলে অর্গানাইজেশন জিনিসটা কি? এক্সাম্পল হিসেবে বলছি, ধরেন একটা প্রতিষ্ঠান, যেমন ধরেন আমাদের এমআইটি। তো এখানে কে কে আছে? ধরেন এখানে একজন মহাব্যবস্থাপক আছে, তার পরবর্তীতে আছে একজন ব্যবস্থাপক। তো মহাব্যবস্থাপক আর ব্যবস্থাপক দুইজন একে অপরের উপর নির্ভরশীল, কারণ একজনের কাজ আর একজনের কাজকে প্রভাবিত করে। তারপরে সুপারভাইজারও কিন্তু ব্যবস্থাপকের উপর নির্ভরশীল। আবার সুপারভাইজারের সাথে যতগুলো কর্মী আছে, সুপারভাইজারের পরে আছে হচ্ছে, বা সুপারভাইজারের, হ্যাঁ, সুপারভাইজারের পরে আছে হচ্ছে বিভিন্ন ধরনের কর্মী বা কর্মচারী বৃন্দ, অর্থাৎ বিভিন্ন এমপ্লয়ি। এমপ্লয়িরা যত কাজ করবে সবকিছু সুপারভাইজারকে রিপোর্ট করবে। সুপারভাইজার সেই কাজ ব্যবস্থাপককে বলবে, ব্যবস্থাপক সেই কাজগুলো আবার মহাব্যবস্থাপককে বলবে। এভাবে একটা প্রতিষ্ঠান চলে। তো প্রতিটা কাজ, প্রতিটা মানুষ একে অপরের উপর নির্ভরশীল, অর্থাৎ প্রতিটা কাজের জন্য একটা ধাপ পরিলক্ষিত হয়। একইভাবে এটা যেমন বললাম একটা প্রতিষ্ঠানের ক্ষেত্রে, তুমি এভাবে ধরেন একটা কম্পিউটার। কম্পিউটার কিভাবে কাজ করে? কম্পিউটারের মধ্যে একটা, প্রথমে কি থাকে, আমি ফার্স্টে একটা ইনপুট দেই, তাই না? ধরেন আমি কিবোর্ড দিয়ে লিখলাম, একটা ইনপুট দিলাম, তাহলে আমার কম্পিউটারে কি থাকে, একটা ইনপুট ডিভাইস থাকে। সেই ইনপুটটা চলে গেল হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিটে, মানে সিপিইউর কাছে চলে গেল। এখন সিপিইউ সেটাকে রিড করে আমাকে একটা আউটপুট দিবে মনিটরের সাহায্যে। তাহলে এই মনিটরটা হচ্ছে একটা আউটপুট ডিভাইস। আমি যেটা থেকে আউটপুট পাচ্ছি, একটা কম্পিউটারে আমরা কি দিয়ে আউটপুট পাই? তার স্ক্রিনের মাধ্যমে। এখন যদি আলাদা ডেস্কটপ হয়, তাহলে ডেস্কটপের ক্ষেত্রে মনিটরটা হচ্ছে আমার আউটপুট ডিভাইস, আর যদি ল্যাপটপ হয় সেক্ষেত্রে তার স্ক্রিনটা হচ্ছে আউটপুট ডিভাইস। এবং তথ্যগুলো সংরক্ষণের জন্য যে বিভিন্ন রকমের ফাইল, ডকুমেন্ট, বিভিন্ন রকমের ইনফরমেশন সংরক্ষণ করার জন্য আবার এই কম্পিউটারের মধ্যে আছে হচ্ছে স্টোরেজ ডিভাইস। তাহলে আরো কিছু উপাদান থাকতে পারে কম্পিউটারের মধ্যে, এগুলো সব কিছু মিলে এদের উদ্দেশ্য হচ্ছে একটা সমস্যাকে সমাধান করা। তাহলে এই পুরোটাই হচ্ছে একটা অর্গানাইজেশন। এখানে দেখেন একটা ছবি দিয়েছে, দেখেন এখানে একটা অর্গানাইজেশনের স্ট্রাকচার দিয়েছে। প্রথমে বলেছে একজন প্রেসিডেন্ট, যেটা ফর্মাল অর্গানাইজেশনের একজন, একটা ফর্মাল অর্গানাইজেশনের পজিশনের নাম বলেছে যে দুইটা জিনিস থাকতে পারে। একটা ফর্মাল অর্গানাইজেশনের একটা পজিশন হচ্ছে প্রেসিডেন্ট, আর একটা পজিশন থাকতে পারে ভাইস প্রেসিডেন্ট। তো ভাইস প্রেসিডেন্ট কে থাকতে পারে? ভাইস প্রেসিডেন্ট সেলসে থাকতে পারে, অর্থাৎ সেলস ইউনিটে একজন ভাইস প্রেসিডেন্ট থাকবে, প্রোডাকশনে একজন ভাইস প্রেসিডেন্ট থাকবে, অ্যাকাউন্টসে একজন ভাইস প্রেসিডেন্ট থাকবে। তাহলে প্রেসিডেন্ট নির্ভর করে হচ্ছে আবার ভাইস প্রেসিডেন্টদের উপর। ভাইস প্রেসিডেন্টরা আবার হতে পারে এক একটা সেক্টরে এক একটা, সেলস এর জন্য একজন ভাইস প্রেসিডেন্ট, প্রোডাকশনের জন্য একজন ভাইস প্রেসিডেন্ট, এবং অ্যাকাউন্টস এর জন্য একটা ভাইস প্রেসিডেন্ট। তারপরে এখন এই ভাইস প্রেসিডেন্ট যে প্রোডাকশনে আছে, সে আবার নির্ভর করে ডিপার্টমেন্ট হেড এর উপর। তাহলে আরো কি কি থাকতে পারে? ডিপার্টমেন্ট হেড অ্যাসেম্বলি থাকতে পারে, বিভাগীয় প্রধান চিত্রাঙ্কন থাকতে পারে, অর্থাৎ ডিপার্টমেন্ট হেড পেইন্টিং থাকতে পারে, এবং সেগুলোর সাথে আবার জড়িত হচ্ছে লাইন অফ অথরিটি, অর্থাৎ অথরিটির কিছু নিয়ম কানুন থাকে যেগুলো ফলো করতে হয় ডিপার্টমেন্ট হেডকে, এবং বিভাগীয় প্রধান চিত্রাঙ্কন যে তাকে এগুলো ফলো করতে হয়।
আবার প্রতিটা ডিপার্টমেন্ট হেড অ্যাসেম্বলির সাথে রিলেটেড হচ্ছে ওয়ার্কার্স বা কর্মচারী। তো প্রতিটা ডিপার্টমেন্টের সাথে আবার ওয়ার্কার থাকে, কারণ প্রতিটা ডিপার্টমেন্টের কাজ করার জন্য থাকে কিছু ওয়ার্কার। তাহলে এই পুরোটা হচ্ছে একটা অর্গানাইজেশনের স্ট্রাকচার। প্রথমে একটা ধরেন আমরা একটা ধরলাম ফর্মাল অর্গানাইজেশনের পজিশন, যেখানে মেইন পজিশনে থাকতে পারে প্রেসিডেন্ট। প্রেসিডেন্টের পরে থাকবে হচ্ছে ভাইস প্রেসিডেন্ট, সেলস ডিপার্টমেন্টের একটা ভাইস প্রেসিডেন্ট, প্রোডাকশনের একটা ভাইস প্রেসিডেন্ট এবং অ্যাকাউন্টস এর একটা ভাইস প্রেসিডেন্ট। এই তিনটা ভাইস প্রেসিডেন্ট রিপোর্ট করবে প্রেসিডেন্টকে। আবার প্রোডাকশনের ভাইস প্রেসিডেন্ট এর আন্ডারে থাকতে পারে ডিপার্টমেন্ট হেড, প্রতিটা ডিপার্টমেন্টের একটা করে হেড। আবার প্রতিটা ডিপার্টমেন্টের প্রতিটা হেড ডিপেন্ড করে তার কর্মচারীদের উপর। কর্মচারীরা যদি কাজ না করে, রিপোর্ট না দেয়, তাহলে তো ডিপার্টমেন্ট হেড প্রেসিডেন্টকে কোনো রিপোর্ট দিতে পারবে না। তো ডিপার্টমেন্ট হেড পরিচালনা করা হচ্ছে কর্মচারীদের। আবার বিভাগীয় প্রধান চিত্রাঙ্কন, যেটা ডিপার্টমেন্ট হেড, পেইন্টিং এর যদি ডিপার্টমেন্ট হেড থাকে সেই ক্ষেত্রে তিনি পরিচালনা করেন বা কন্ট্রোল করেন হচ্ছে তার কর্মচারীদের। এটাই হচ্ছে অর্গানাইজেশন। এখন ইন্টারাকশন কি? ইন্টারাকশনের মূল অর্থ হলো পারস্পরিক প্রক্রিয়া, অর্থাৎ সিস্টেমের প্রতিটা উপাদান একে অপরের উপর নির্ভরশীল। অর্থাৎ কোনো উপাদানই এককভাবে কোনো কাজ সম্পূর্ণভাবে করতে পারে না, একটা অবশ্যই অন্যটার উপর নির্ভরশীল। যেমন প্রোডাকশন ডিপার্টমেন্ট অবশ্যই সেলস ডিপার্টমেন্টের উপর নির্ভরশীল, ঠিক তেমনি কম্পিউটার সিস্টেমও অন্যান্য পেরিফেরাল ডিভাইসের উপর নির্ভরশীল। কারণ একটা কম্পিউটার সিস্টেম, আমার এখানে যদি ধরেন একটা পেরিফেরাল ডিভাইস ধরেন, কিবোর্ড, মাউস, এদেরকে ধরেন, বা মনিটর, এই ডিভাইস গুলো যদি না থাকে তাহলে কম্পিউটার সিস্টেম অচল। কারণ কি, আমি যদি কিবোর্ডের সাহায্যে ইনপুট না দেই তাহলে কম্পিউটার সিস্টেম ইনপুট কোথায় পাবে? আমি যদি মাউসের সাহায্যে ইনপুট না দেই তাহলে কম্পিউটার সিস্টেম ইনপুট পাবে না। আবার ধরেন আমি ইনপুটও দিলাম, কম্পিউটার সিস্টেম ইনপুট পেলে এখন সে আউটপুট দেখাতে পারবে না যদি না তার মনিটর থাকে বা আউটপুট ডিভাইস থাকে। তাহলে একটা কম্পিউটার সিস্টেম ডিপেন্ড করে হচ্ছে বাকি পেরিফেরালস এর উপর, বাকি পেরিফেরালস ডিভাইসের উপর। এটাই বলছে হচ্ছে ইন্টারাকশন। ইন্টারাকশনের মূল অর্থই হচ্ছে পারস্পরিক ক্রিয়া বা একটা সিস্টেমের প্রতিটা উপাদান যারা একজন আরেকজনের উপর নির্ভরশীল। অর্গানাইজেশন কোন একটা প্রতিষ্ঠানের ক্ষেত্রে হইতে পারে যে প্রোডাকশন সেলস এর উপর ডিপেন্ডেন্ট, কারণ আমার যদি সেল ভালো না হয় তাহলে প্রোডাকশন তো কোনো কাজই করতে পারবে না। প্রোডাকশন যতই কাজ করুক না কেন, সেলস যদি ভালো না হয় তাহলে প্রোডাকশন হচ্ছে ডাউন থাকবে। তাহলে প্রোডাকশন ডিপার্টমেন্ট ডিপেন্ড করে সেলস ডিপার্টমেন্টের উপর। একইভাবে একটা কম্পিউটারের ক্ষেত্রে যদি আমরা বলি তাহলে কম্পিউটারের যে সিস্টেম আছে সে ডিপেন্ড করে হচ্ছে তার বাকি পেরিফেরাল ডিভাইসের উপর। পেরিফেরাল ডিভাইস গুলো কি হতে পারে? কিবোর্ড, মাউস, মনিটর, অর্থাৎ ইনপুট ডিভাইস, আউটপুট ডিভাইস এগুলো। যদি ইনপুটই না দেই তাহলে কম্পিউটার সিস্টেম কোনো কাজই করবে না। সে যদি ডেটা না পায় সে কি কাজ করবে? আর আমি তাকে ডেটা বা ইনফরমেশন দেবো হচ্ছে ইনপুট ডিভাইসের মাধ্যমে। তারপরে সে ধরেন ইনপুট পেলো, সে সিস্টেমে কাজও করলো, করার পরে সে তো আমাকে আউটপুট দিবে। যখন আমাকে আউটপুট দিবে তখনই তার কাজটা কমপ্লিট হবে। কিন্তু সে যদি আউটপুটই দিতে না পারে, অর্থাৎ আউটপুট ডিভাইস যদি না থাকে, তাহলে কম্পিউটার সিস্টেম হচ্ছে অচল। তো সিস্টেম অ্যানালাইসিস এন্ড ডিজাইনের ক্লাস আজকে আমরা এই পর্যন্তই শেষ করতেছি। বাকিগুলো আমরা পরের ক্লাস থেকে পড়বো। আপনাদের পড়া হচ্ছে, প্রথমত আপনারা প্রথম পেজ থেকে পড়া শুরু করবেন। সেটা হচ্ছে ডেটা কাকে বলে, ডেটার এক্সাম্পল। ইনফরমেশন কাকে বলে, ইনফরমেশনের এক্সাম্পল। ডেটা এবং ইনফরমেশনের মধ্যে পার্থক্য। সিস্টেম এবং ইনফরমেশন কাকে বলে, সিস্টেম কাকে বলে, সিস্টেম ইনফরমেশন কাকে বলে, তাদের এক্সাম্পল দেবেন। তারপরে বলবেন, তারপরে পড়বেন হচ্ছে সিস্টেম ইনফরমেশনের নাম। এখানে বিভিন্ন ধরনের সিস্টেম ইনফরমেশনের নাম আছে এবং এখানে সিস্টেমের কিছু বৈশিষ্ট্য আছে, 4টা বৈশিষ্ট্য থাকে সিস্টেমের, সেটা পড়বেন।
সিস্টেম ইনফরমেশন কাকে বলে? সিস্টেম ইনফরমেশন এর নামগুলো পড়বেন। সিস্টেম তারপরে এখান থেকে ইনফরমেশন সিস্টেমের কিছু বৈশিষ্ট্য আছে সেগুলো পড়বেন। সিস্টেমের 5টা বৈশিষ্ট্যের নাম পড়বেন এবং 5টা বৈশিষ্ট্যের মধ্যে আজকে দুটো পড়িয়েছি, অর্গানাইজেশন এবং ইন্টারেকশন। এই দুটো ভালো করে পড়বেন। অর্গানাইজেশন কাকে বলে এবং সেটার ব্যাখ্যা ছবির মাধ্যমে ব্যাখ্যাটা করবেন এই ছবির এক্সাম্পল দিয়ে, এবং ইন্টারেকশন কাকে বলে এবং সেই সাথে যে এক্সাম্পল দেওয়া আছে দুইটা এখানে, সেই এক্সাম্পল দুটো করবেন।